নমস্কার, আপনাদের সকলকে জানাই জেভিএস কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি শুরু করব আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা আমি বিগত বেশ কয়েকদিন ধরেই আমার কাছে কমেন্ট আসছে যে দাদা আপনি একটা সম্পূর্ণ ভিডিওতে আপনি বলুন যে মিউটেশন করার ধাপ বা প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগে, কতদিনে হয়। কারণ অনেকেই আছেন মিউটেশন অ্যাপ্লাই করে। মিউটেশন মানে হচ্ছে জমির পর্চা, বা আপনি জমির দলিল রেজিস্ট্রি করেছেন কিন্তু মিউটেশন করেন। মিউটেশন মানে হচ্ছে যেটা আপনি খাজনা দিচ্ছেন, নট প্রপার্টি ট্যাক্স বা আপনার পঞ্চায়েত ট্যাক্স বা মিউনিসিপ্যাল ট্যাক্স, এগুলো নয়। মিউটেশন মানে হচ্ছে পর্চা বা রাইট অফ রেকর্ডস ROR। তো অনেক আমার কাছে প্রশ্ন আসছে যে দাদা আপনি এই জিনিসগুলো আপনি ওপরে একটুখানি ভিডিওটা বানান। তো ফলে আমি একটুখানি সেটার ব্যাপারেই আপনাদের সাথে একটু আলোচনা করব যে মিউটেশন করার প্রয়োজনীয় ধাপ বা আবেদন করার পরে কী কীভাবে, মানে কোন কোন প্রসেসে আমার কাজটা এগোচ্ছে সেটাকে আমি জানবো। আচ্ছা, এবং আপনাদের সাথেও আমি আলোচনা করব। এবং বর্গাদার দাবি বা বর্গাদারকে ওঠানো বা নিয়ম বা প্রক্রিয়া কী কী আছে, ওয়ারিশ সনদ বা ওয়ারিশ মূল্যে রেকর্ড হলে কতদিনে সেই অন্তর্ভুক্তিকরণ হয়, ভেস্টের জমি বা সরকারি খাস জমি অনেক জায়গায় থাকে বা ভেস্ট জমি অনেক জায়গায় থাকে, সেটাকে পুনর্বন্টন বা রেকর্ড করার পদ্ধতি কী কী আছে, বা রেকর্ড সংশোধন আপনি কীভাবে করতে পারবেন। মানে হঠাৎ করে আপনি দেখতে পেলেন পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার দপ্তর আপনার জমির ওপরে পশ্চিমবঙ্গ সেচ ও জলপথ বিভাগ বা বিভিন্ন রকম সরকারি দপ্তরের নাম লিখে আপনার পর্চার ওপর দিয়ে খতিয়ানে হঠাৎ করে আপনাকে না জানিয়ে সেটাকে কাটিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে আপনার জমিকে উদ্ধার করতে পারবেন, তার ওপরেই আজকের ভিডিও। এবং জমি বিক্রি আইন, আপনি যে দলিল মূল্যে যে জমিটা কিনতে চলেছেন সেটা কোন আইনে আপনি কিনছেন, এবং ল্যান্ড সেল ল বা কাকে বিক্রি করা যাবে বা কোন জমি বিক্রি করা যাবে, কাকে বিক্রি করা যাবে না, বা কোন জমি কাদের থেকে কেনা যাবে না, সব এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং সাধারণ কিছু কিছু কারণে আপনার মিউটেশন আটকে যায়, বা মিউটেশনের ভূমি অফিসে RTI জমা দিলে তা কী প্রসেসে, কীভাবে RTI লিখলে বা কোন দপ্তরে জমা দিলে, কীভাবে জমা দিলে, কী কী কাগজপত্র দিলে আপনার RTIটা সঠিকভাবে টাইম টু টাইম প্রসেস অনুযায়ী এগোতে থাকে এবং 15 দিন বা 21 দিনের মধ্যে আপনি রিপ্লাই পান। এইটা বা আপনার জমিতে হয়তো শালি জমি বা সোনা জমিতে আপনি চাষাবাদ করছেন, বা শহরাঞ্চলে দেখা যায় বাড়ি করে বসবাস করেছেন, সেই সমস্ত ক্ষেত্রে, বা অনেক সময় বাস্তু জমি বা ভিটি জমির ওপরেও খাজনা মুকুব থাকে। তো এই জাতীয় জমি বা কোন অঞ্চলের জমির ওপর খাজনা মুকুব করা হয় বা কিভাবে করা হয়, আপনি অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইট খুলে ডাইরেক্ট খাজনার যে পোর্টালটা আছে সেখানে গিয়ে খাজনা অ্যাপ্লিকেশন করে নো ডিউ সার্টিফিকেট বার করে খাজনা দিয়ে দিলেন, অথচ আপনি জানেনই না আপনার সেই জমির ওপরে হয়তো খাজনা মুকুব আছে। তাহলে সেই মুকুবটা আপনি কীভাবে করবেন, আসল নিয়মটা কী, এবং মুকুবের অর্ডারটা আপনার কাছে কোথা থেকে আসবে, সব একই ভিডিওতে আমি আলোচনা করব। দয়া করে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, এবং যার যেখানে অসুবিধা আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কি সমস্যা সমস্তটা জানাবেন। এবং কোন অ্যাক্টে, দেখুন DLROর কাজ সবাই করতে পারে, DLRO, CLRO মানে সেন্ট্রাল ল্যান্ড রিফর্ম কমিশন, তো এই সমস্ত কাজ সবাই করতে পারে, কিন্তু অনেকেই এর অ্যাক্ট বা নিয়ম বা আইনি যে কাজকর্ম সেগুলো জানে না, বা আইনি যে ল সেগুলো জানে না। ফলে অনেক ক্ষেত্রে মিউটেশন আটকে যায়, বা এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের অনেক টাকা চলে যায় কিন্তু কাজ আদৌ সাকসেসফুল হয় না। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আগের ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেক আমাকে মেসেজও করেছে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করেছে বিভিন্ন রকম। এবং আপনি, আশা করব যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং আরও মানুষের সাথে শেয়ার করবেন, যাতে যার যেখানে সমস্যা আছে সবাই সেটা ডাইরেক্ট দেখতে পারে। ধন্যবাদ। চলেন, তো ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে আমি আলোচনা করব মিউটেশন করার জন্য সম্পূর্ণ গাইড আপনাকে আমি দেব। তো প্রথমে আমরা জানবো মিউটেশনটা কি। অ্যাকচুয়ালি মিউটেশন হলো জমির নতুন মালিকের নামে রেকর্ড বা অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ আপনি দলিল করেছেন, আপনার দলিল মূল্যে আপনি কিন্তু সেই জমি বা সেই বাড়ি আপনি কিন্তু, বা সেই প্রপার্টির আপনি কিন্তু সম্পূর্ণ মালিক নন, ঠিক আছে।
আপনি একটুখানি খতিয়ে দেখলে বা যারা ভূমি সংস্কার বা দপ্তরের সাথে যুক্ত যে সমস্ত মোহরি বা শ্রদ্ধেয় উকিল বাবুরা আছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি দলিল কিন্তু সম্পূর্ণ মালিকানার প্রমাণ নয়। সম্পূর্ণ মালিকানার প্রমাণ তখনই হবে যখন আপনি বিএলআরও বা সংশ্লিষ্ট ভূমি সংস্কার দপ্তরে আপনি যখন নিজের নামে পর্চা বা খতিয়ানটা তৈরি করছেন। তো প্রথমে আমরা জানবো যে মিউটেশন কি। মিউটেশন হলো জমির নতুন মালিকের নামে রেকর্ড অফ রাইটস অর্থাৎ বা খতিয়ান, অ্যাকচুয়ালি হচ্ছে খতিয়ান এবং খতিয়ান আপডেট করার প্রক্রিয়া। অর্থাৎ দলিল রেজিস্ট্রি হয়ে গেলেও জমির নাম সরকারি রেকর্ডে ততক্ষণ আপনার নামে উঠবে না যতক্ষণ আপনি সেই জমি মিউটেশন করাচ্ছেন। দেখেন, মিউটেশন দু প্রকারের হয়। একটা হচ্ছে পঞ্চায়েত মিউটেশন বা পৌরসভার মিউটেশন বা কর্পোরেশন মিউটেশন, বা আপনার আরেকটা হচ্ছে যেটা BLLRO মিউটেশন, অর্থাৎ ব্লক ল্যান্ড রিফর্ম অফিসের একটা মিউটেশন। তো মিউটেশন আপনার দুটো হয়, দুটো ক্ষেত্রেই আপনাকে BLROতে আপনাকে বছরে খাজনা দিতে হয় এবং পৌরসভা বা পঞ্চায়েত বা কর্পোরেশন সেখানে আপনাকে বছরে ট্যাক্স দিতে হয়। এবার মিউটেশন আপনি কেন করবেন? আপনি যে জমিটা কিনলেন সেই জমিটার আপনি মিউটেশন কেন করবেন? চলুন সেটা নিয়ে আলোচনা করি যে আপনি মিউটেশনটা কেন করবেন। জমির আইনসিদ্ধ মালিকানা প্রমাণ করতে আপনাকে মিউটেশন করা প্রয়োজন। খাজনা ট্যাক্স আপনার নামে জমা দিতে আপনাকে মিউটেশন করা প্রয়োজন। এখন রিসেন্টলি আমার পৌরসভা বা কর্পোরেশনে উইদাউট পর্চা বা অনেক ক্ষেত্রে পঞ্চায়েতের ক্ষেত্রেও, যেটা যেই সমস্ত জায়গায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের থেকে যেই সমস্ত পঞ্চায়েত এলাকাতে আমার নতুন করে ট্যাক্স কেউ করাতে যাচ্ছে, তাদেরকে বলছে উইদাউট পর্চা আপনি ট্যাক্স করাতে পারবেন না। তো এইটার ক্ষেত্রে আপনাকে BLRO মিউটেশনটা অবশ্যই করা প্রয়োজন এবং ভবিষ্যতে জমি বিক্রি বা উত্তরাধিকারী অন্তর্ভুক্তি করতে গেলেও আপনাকে পর্চা বা BLRO মিউটেশন আপনার করা প্রয়োজন। এবং মামলা বা বিরোধ বা এইগুলো এড়াতে, মানে ধরুন আপনি আপনার জমিতে একটা জমি কিনে সেখানে মিউটেশন না করে বা BLROতে পর্চা না করে আপনি ডাইরেক্ট সেখানে বাড়ি করছেন, আপনার নিজের পয়সা আছে, নিজের ফান্ডিং দিয়ে আপনি বাড়ি করছেন, কিন্তু বাড়ি করাকালীন কোনো একটা সামান্য অ্যাক্সিডেন্ট, ভগবান না করুক, সেটা ঘটে গেল, তাহলে কিন্তু আপনাকে যখন সেখান থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা পৌরসভা বা কর্পোরেশনের লোক যখন আসবে, তারা কিন্তু আপনার প্রপার মানে পর্চাটা দেখতে চাইবে। তো আপনি যদি পর্চাটা না করান, সেক্ষেত্রে আপনার বাড়িটাকে তারপরে তো বাড়ির প্ল্যান তো আছেই, যে স্যাংশন হাউস প্ল্যান আছে কিনা সেটা পরে, আগে আপনার মেন ওরা যেটা দেখতে চাইবে সেটা হচ্ছে পর্চাটা আছে কিনা। যখনই দেখা যাবে যে আপনার নামে আপনার মানে সঠিক পর্চা নেই, সেটা আগেকার মালিকের নামে রয়ে গেছে, তখন আপনাকে বলবে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আপনার এত টাকা ফাইন, এত টাকা জরিমানা, এইভাবে আপনাকে একটা ধার্য করে দেবে এবং আপনার কনস্ট্রাকশনটাও সেখানেই স্থগিত করে দেবে। তো ফলে আমার এই সমস্ত ক্ষেত্রে বা কোনো রকম আইনি মোকদ্দমা কিছু হলো, আপনার উত্তরাধিকার সূত্রে কেউ হয়তো আপনার উপরে কোনো রকম অবজেকশন বা কিছু টানলো, সেই ক্ষেত্রেও আপনার মিউটেশনটা করা প্রয়োজন। এবার মিউটেশন করার ধাপ পাশে আপনি স্ক্রিনে আপনি অবশ্যই দেখতে পাবেন যে মিউটেশন আমি কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে করব, সমস্তটাই পাশে আপনি দেখতে পাচ্ছেন। এবং সব ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে গিয়ে প্রথমে বাংলার ভূমি পোর্টালে ঢুকবেন। ঢোকার পর অনলাইন অ্যাপ্লিকেশন দেখবেন, ক্লিক করবেন, একদম ওপরে প্রথমে লগ ইন দিয়ে ওপেন করবেন। কোনো একটা ক্যাফে বা কোনো দেখবেন সংশ্লিষ্ট BLRO অফিসের পাশে অনেক কম্পিউটারের ক্যাফের দোকান থাকে, যে কোনো BLRO অফিসের পাশে। তো ওইখানে গিয়ে আপনি যে কোনো একটা মানে বলবেন যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশনটা আমাকে একটুখানি করে দিন। তো আর যদি আপনি নিজে করেন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে সিটিজেন সার্ভিস বলে যে ট্যাবটা আছে, তার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে, ও তার মধ্যে আছে মিউটেশন অ্যাপ্লিকেশন। সেখান থেকে আপনি মিউটেশন অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন, প্রয়োজনীয় তথ্য, দাগ, খতিয়ান নম্বর, দলিল নম্বর পূরণ করবেন, কাগজপত্র আপলোড করবেন। এবার কি কি কাগজপত্র মিউটেশনের সময় আপলোড করতে হয়? মিউটেশনের সময় সেই রকম কোনো কাগজপত্র আপলোড ওখানে করতে হয় না। হ্যাঁ, শুধু একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে আপনার কোনো উইল বা কোনো দলিল বা আপনার যে বর্তমান দলিল, সেই দলিল যদি চেন দলিল থেকে থাকে, চেন দলিল মানে হচ্ছে আপনি হয়তো এমন একজন ব্যক্তির থেকে কিনেছেন, তার নামেও রেকর্ড নেই, রেকর্ড আছে হয়তো তার থেকে 3-4 জন আগে। তার মানে কি, তার মানে একের পর এক এইভাবে সম্পত্তিটা যে আপনার কাছে আসছে, প্রত্যেকটা দলিলের কপি ওখানে আপলোড করতে হয়।
আর চেষ্টা করবেন প্রত্যেকটা পিডিএফ করেই আপনি আপলোড করবেন। আধার কার্ড আপলোড করতে হবে, আধার কার্ডের জেপিজি ফাইল আপলোড করতে হয়। এবং আপনি যখন পিডিএফ আপলোড করবেন সেখানে আপনাকে যেন 2 MBর মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবেন, 2 MBর ওপরে কিন্তু সেটা হবে না। তারপরে আপনি নিচে ক্যাপচার যে আসবে, ক্যাপচারটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ওখানে প্রসেসিং ফিজ একটা দেখাবে, এবং প্রসেসিং ফিজ মানে হচ্ছে আপনার কোর্ট ফি চার্জটা আগে থেকেই নিয়ে নেয়, বাট আমাদের কোর্ট ফিটা যখন হিয়ারিং হয়, হিয়ারিংয়ের সময় আমাদের কোর্ট ফিটা আলাদাভাবে ওর একটা পেমেন্ট করতে হয়। তো আপনি প্রসেসিং ফিজ প্লাস অ্যাপ্লিকেশন চার্জ হিসাবে আপনাকে পঞ্চায়েত এলাকা হলে শতকে 40 টাকা করে, এবং যদি আপনার কর্পোরেশন বা পৌরসভা এলাকা হয় বা কেএমডি এলাকা হয়, কেএমডি এলাকার ক্ষেত্রে শতকে 200 টাকা করে, এবং যদি কর্পোরেশন এলাকা হয় বা পৌরসভা এলাকা হয় সেখানে শতকে 140 টাকা করে আপনাকে চার্জ হবে। তো চার্জ করে পার শতকে। এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পর্চাতে আছে 0.009, তো 0.009 মানে হচ্ছে 9% বা 0.09 মানে 9 শতক। তো 9 শতক যদি হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 9 শতক ইন্টু 40 টাকা। যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে 4 9 360 টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পৌরসভা বা পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে হয়তো যে 9 শতক আছে তার সাথে 140 টাকা করে গুণ করে যেটা ফিগারটা দাঁড়াবে আপনাকে সেই ফিগারটা ওখানে পেমেন্ট করতে হবে। তারপর আপনি রিসিপ্ট কপি, জিআরএন কপি, যে পেমেন্টটা যে করলেন গ্রিপস চালান থেকে, ওই চালানের কপিটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখবেন, 1 কপি সিঙ্গেল। আচ্ছা, তারপর হচ্ছে আপনার যে রিসিপ্ট কপিটা করেছেন সেই রিসিপ্ট কপিটার কাগজ হাতে রাখবেন। এইগুলো দিয়ে আপনাকে সমস্ত ফাইলটা রেডি করতে হবে। এবার হচ্ছে তারপরে আপনাকে একটা ফাইলটা জমা পড়লো, ফাইলটা জমা পড়ার পরে আপনাকে একটা কেস নাম্বার দেবে, সেই কেস নাম্বারটা আপনাকে রাখতে হবে। কেস নাম্বারটা ঠিক এইরকম হবে, MN/2025 মানে যেই সালে আপনি করছেন 2025 সেই সাল, যেই অফিসের আপনি কেস করছেন, মানে হচ্ছে যদি ধরুন আমি কথার কথা বলছি, যদি পূর্বদাতপুর বিএলআরও হয় তাহলে আপনাকে হয়তো দেবে 0602, যদি চিচুড়া মগরা হয় তাহলে আপনাকে দেবে হচ্ছে 0601, যদি ধনেখালি ব্লক হয় তাহলে আপনাকে দেবে হচ্ছে 0603। এইভাবে আপনার একটা অফিস কোড ওখানে বসানো থাকবে এবং তারপরে স্ল্যাশ দিয়ে আপনার কেস নাম্বারটা বসানো থাকবে। আপাতত এই পর্যন্ত আপনারা প্রত্যেকটা বুঝতে পারলেন যে মিউটেশন কিভাবে করব, কেন করব, এবং অনলাইনে ফর্মটাও বা ফিল আপ করবো কিভাবে। সমস্তটা আপনাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমাকে পার্সোনালি মেসেজ করুন, পার্সোনালি আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সেটাও আপনাকে ক্লিয়ার করে দেবো। আর ভিডিওতে আপনার সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন। তো চলুন, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিউটেশন করার পরে যখন আমার হিয়ারিং দেবে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমাকে কী কী গোছাতে হবে। আচ্ছা, এবার মিউটেশন করতে গেলে আমার প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগে। তো মিউটেশনের ফর্ম আপনি বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে, বাংলার ভূমিতে আপনি ডাউনলোড ফর্মের ওপর ক্লিক করলে ওখান থেকে আপনি বেশ কিছু ফর্ম পাবেন। এবং প্রথমে আপনি দেবেন হচ্ছে কি মিউটেশনের ফর্ম, তারপর দেবেন হচ্ছে কি হাজিরা ফর্ম। একদম ওপরে থাকবে আপনার হাজিরা, মানে হাজিরা ফর্মটা আমি পাশে আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওই হাজিরা ফর্মটা আপনি ওখানে দেবেন এবং তার ওপরে দেবেন হচ্ছে গিয়ে আপনার 2 নম্বর ফর্ম, অর্থাৎ আপনার ROR অ্যাপ্লিকেশন অফ রাইট অফ রেকর্ড। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ওখানে দেবেন এবং তার তলায় দেবেন হচ্ছে গিয়ে আমার যে অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে এবং ডিক্লারেশন হয়েছে সেই 2টো ফর্ম দেবেন। অনলাইন থেকে যে 2টো বেরোবে ওই 2টো ফর্ম দেবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন যেটা হয়েছে তার উপরে আপনি একটা 10 টাকার কোড ফি দেবেন। তাহলে আপনার একটা সেট রেডি হয়ে গেল। প্রথমে দেবেন আপনি হচ্ছে গিয়ে হাজিরার পরে দেবেন হচ্ছে গিয়ে আপনার ডিক্লারেশন ফর্ম, তারপরে ঘোষণাপত্র। এই 3টে ফর্মের সেট। এবং হাজিরার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দিচ্ছে মানে হাতে লিখে ওপরে লেখা থাকবে, দেখবেন যে অ্যাপ্লিকেশন অফ ROR রাইট অফ রেকর্ডস, হ্যাঁ, আপনার হচ্ছে 1953 BLRO WBLR অ্যাক্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন। এটা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম, তার উপরে হচ্ছে আপনার হাজিরা। আমি প্রত্যেকটারই ছবি আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ফর্ম দেবেন, হাজিরা তো সবার ওপরে হাজিরা দেবেন, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম দেবেন, তারপরে দেবেন হচ্ছে কি একটা ঘোষণাপত্র আছে যেটা ডিক্লারেশন, মানে অ্যাপ্লিকেশনে যেটা আমাকে কম্পিউটারে বেরোচ্ছে সেটাই আমাকে একবার হাতে লিখে দিতে হবে। এবং তারপরে হচ্ছে ঘোষণাপত্রটা যেটা ডিক্লারেশন অনলাইনেই বেরোচ্ছে, ওটা বাংলায় আপনাকে হাতে লিখে দিতে হবে যদি বাংলা ক্ষেত্রে হয়।
আর যদি কেউ ইংরাজিতেও ফিল আপ করতে চান, সেখানে ইংরাজিতেও ইংরাজি ভার্সনও ফর্ম আছে, সেগুলো দিলেও হবে। মানে আমার 3টে হার্ড কপি আমাকে দিতে হচ্ছে, যেটা আমাকে আমি হাজিরাটা পাচ্ছি। হাজিরা বিভিন্ন অফিসের বিভিন্ন হয়ে থাকে, হাজিরাটা কোথাও নির্দিষ্টভাবে হয় না, বা অনলাইনে আপনি হাজিরা পাবেন না। হাজিরাটা পেতে গেলে আপনাকে আমাকে ফোন করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে হাজিরা ফর্ম পাঠিয়ে দেবো। হাজিরা কিছুই না, যেই অফিসে আপনি আবেদন করছেন সেই অফিসের নাম, যেহেতু ভূমি সংস্কার দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তার তলায় যেই ব্লক, সেই ব্লকের নাম, এবং তার তলায় হচ্ছে গিয়ে এরকমভাবে অ্যাড্রেস করবেন। বিষয় লিখবেন হচ্ছে গিয়ে যে আজকে আপনার আবেদনের ভিত্তিতে আমি আপনার করণে যে নোটিশটা আসবে, সেই নোটিশের এগেনস্টে আমি বেলা 2টো বা সকাল 11টার সময় আমি হাজির হলাম, এবং আমি আশা করব আপনার করণে আমার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে এবং আমাকে নির্দিষ্ট আদেশদ্বারে বাধিত করিবেন। এই বলে আপনার কেস নাম্বার, ব্যাস এটাই হাজিরা। আর তলায় একটা সই করবেন। সই করে এটা যদি আপনার প্রিন্টেড কপি হয় সব থেকে ভালো হয়, মানে প্রিন্ট আউট কপি হয় যদি, সব থেকে ভালো হয়। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আপনার যে অনলাইন থেকে যে কপিটা বেরোবে, সেই কপিটার উপরে একটা 10 টাকার কোডটি একদম ফার্স্ট পেজে আপনি স্ট্যাপেল করবেন। স্ট্যাপেল করে তার তলায় আপনার ডিক্লারেশন ফর্মটা দেবেন। তার তলায় হচ্ছে মিউটেশনের যেটা আপনার কেস নোটিশ যেটা এসেছিল, মানে যেটার এগেনস্টে আপনার হিয়ারিংটা হবে, ওর মধ্যে আপনার ডেট ফেট সমস্ত কিছু লেখা থাকবে। ওই মিউটেশনের নোটিশটা আপনি দেবেন। নোটিশটা দেওয়ার পরে এবার দেখবেন নোটিশের মধ্যে শুধু কি আপনি কিনছেন, না আপনার পাশে আরও অনেক ব্যক্তি আছে, ঠিক আছে? মানে আপনার পাশে যদি বর্গা, দখলদার, অনুমতি, হ্যাঁ, বা সিঙ্গেল যদি আপনার যারা রায়ত আছে, সবাইকে আপনাকে ওই নোটিশটা পাঠাতে হবে, মানে চিঠি করতে হবে। সেই চিঠির এগেনস্টে চিঠির রেজিস্টার পোস্ট করতে হবে। 26 টাকা করে রেজিস্টার পোস্ট নেয়, বাই পোস্ট করতে হবে আপনাকে, মানে আপনার পোস্ট অফিস থেকে আপনাকে পোস্ট করতে হবে। তো ওই রেজিস্টার পোস্ট যখন আপনি করবেন, আপনাকে একটা সার্ভিস রিটার্ন দেবে, একটা ক্লিক দেবে, সার্ভিস রিটার্ন দেবে। ওই সার্ভিস রিটার্নটা একদম হাজিরার ওপরে আপনাকে পাঠিয়ে দিতে হবে, এবং আপনার 1 কপি ছবি লাগবে। 1 কপি ছবিটা, যেটা আপনি ওই ঘোষণাপত্র যেটা দিচ্ছেন, ঘোষণাপত্রের ওপরে আপনাকে ওই ছবিটা, আপনার নিজের ছবিটা ওখানে স্ট্যাপেল বা আপনি পেস্ট করে দিতে পারেন। সব থেকে ভালো হয় আঠা দিয়ে পেস্ট করে দেবেন, তাহলে হয়ে গেল আমার। এবার দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার হাজিরা ফর্ম হয়ে গেল, ঘোষণাপত্র হয়ে গেল, অ্যাপ্লিকেশন হয়ে গেল, তারপরে বিএলআরও যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হয়ে গেল, নোটিশ হলো। নোটিশ এইবার তারপর হচ্ছে আমার নোটিশ হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে কোন খতিয়ান থেকে আমার রেকর্ডটা আসছে, তাহলে সেই খতিয়ানের পর্চা বা সার্চিং আমি সেখানে দেব, এবং দেওয়ার পরে তারপরে ওখানে আমি কি দেবো, দলিলের কপি। ঠিক আছে, আমার মেন দলিলের কপি, যে দলিলের বসে আমি সম্পত্তিটা কিনছি, সেই দলিলের কপি আমি ওখানে দেবো। এবং তার তলায় দেবো হচ্ছে গিয়ে আমি যে যদি চেন ডিড থাকে তাহলে চেন ডিড, বা যদি ওয়ারিশান থাকে তাহলে ওয়ারিশান, যদি কোনো ডেথ সার্টিফিকেট থাকে সেখানে তাহলে ডেথ সার্টিফিকেট, সমস্ত কাগজপত্র দিয়ে সুতো দিয়ে বেঁধে আপনাকে হিয়ারিংয়ের দিন নিয়ে যেতে হবে। তাহলে বোঝা গেল। এবং খাজনার অবশ্যই রসিদটা দেবেন ও নো ডিউ সার্টিফিকেটটা দেবেন। আর যদি গ্রাম অঞ্চলে চাষের জমি হয়, চেষ্টা করবেন একটা প্লট ম্যাপ দেওয়ার। এক্ষেত্রে যে আরও বা যে রেভিনিউ অফিসার আপনার কেসটা করবে, হ্যান্ডেল মানে হিয়ারিং করবে, সে অনেকটা পজিটিভভাবে আপনাকে দেখবে। এবং পরবর্তীকালে দেখুন, মিউটেশনের সময় আমার কত দিন সময় লাগে, মিউটেশনের মধ্যে আমার 21 থেকে 45 দিনে ফ্রেশ কেসে মিউটেশন হয়ে যায়, যেগুলো আপনার রেজিস্ট্রি অফিস থেকে আসে, বা অনেক সময় রেজিস্ট্রি অফিস থেকে না আসলেও আপনি যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার 21 থেকে 45 দিনের মধ্যে আমার কাজ হয়ে যায়। এবার অনেক ক্ষেত্রে হয় কি, যে কাগজপত্রের বিভিন্ন রকম সমস্যা, যেমন আপনার হচ্ছে ওয়ারিশ আছে, আচ্ছা ডেথ সার্টিফিকেট আছে, যার থেকে যে আপনাকে জমি বিক্রি করছে সে হয়তো ওয়ারিশ মূল্যে বিক্রি করছে, মানে যার নামে রেকর্ড তার ছেলে বা নাতি, তারা হয়তো আপনাকে জমিটা বিক্রি করছে। তো সেই ক্ষেত্রে অনেক একটু সময়টা বেশি লাগে। আচ্ছা, চূড়ান্ত ফলাফল হচ্ছে আপনার ফোনে অটোমেটিক যখনই আপনার খতিয়ান অ্যাকসেপ্ট হয়ে যাবে, দেখবেন ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসবে, ইওর খতিয়ান ইজ অ্যাকসেপ্টেড, খতিয়ান নাম্বার এত, আর তখন আপনাকে ডাউনলোড করতে বলবে। এবার তখন আপনি কি করবেন, 20 টাকা দিয়ে আপনি পর্চার জন্য আবেদন করবেন। পর্চা কীভাবে আবেদন করে সেই ভিডিও আরও অনেক ইউটিউবে এরকম চ্যানেল আছে, সেখান থেকে আপনি দেখে নিন। দেখে নিয়ে কিছুই না, জাস্ট ওই একইভাবে সার্ভিস ডেলিভারির মধ্যে, মানে বাংলার ভূমি ওয়েবসাইটে সার্ভিস ডেলিভারির মধ্যে ঢুকে ওখানে দেখবেন ROR রিকোয়েস্ট বলে আছে, ROR রিকোয়েস্টে ROR রাইট অফ রেকর্ড, ROR রিকোয়েস্টে গিয়ে আপনি ওখানে আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মৌজা, জেল নাম্বার, থানা, কোন DSR বা ADSR সেগুলো দেবেন, জেলা দেবেন, হ্যাঁ, আপনার নাম, বাবার নাম আর বাবার নামটা অবশ্যই দেবেন। এবং অ্যাড্রেসে 3টে কলম থাকে, অ্যাড্রেস 1 2 3, তো অ্যাড্রেস একটা দিয়ে দেবেন।
চাইলে 3টেও দিতে পারেন। দিয়ে ক্যাপটা ফিল আপ করে আপনাকে 20 টাকা দেখাবে, সেটাও আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে এটা পর্চা আপনার ডেলিভারি করে দেবে। এবং যখন আপনার অনেক ক্ষেত্রে হয় কি, আপনি পর্চাটা অ্যাপ্লাই করলেন, আপনাকে দেখা গেল যে জিআরএন নাম্বার দিল এবং পেজটা হট করে কেটে গেল বা বন্ধ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনি তো আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলেন না। তো পর্চার অ্যাপ্লিকেশন নাম্বার হয় ROR দিয়ে 2025 বা যেই সাল সেই সালের, তারপর আপনার অফিস কোড, তারপর আপনার পর্চার অ্যাপ্লিকেশন নাম্বার। এবার দেখা গেল যে আপনার পর্চাটা হট করে কেটে গেল পেজটা, মানে আপনি সার্ভার ডাউনের জন্য বা কোনো নেটের সমস্যার জন্য আপনার পেজটা যদি কেটে যায়, সেক্ষেত্রে তো আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলেন না। তখন আপনাকে কি করতে হবে, ওই বাংলার ভূমিতেই ঢুকেই ওই একদম অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে ওইখানে গিয়েই আপনাকে দেখবেন একদম তলায় আছে জিআরএন সার্চ, ওই জিআরএন সার্চে গিয়ে আপনি কি করবেন, ওই জিআরএন নাম্বারটা যেটা আপনি 20 টাকা দিয়ে পেমেন্ট করে চালানটা পেয়েছেন, ওই 20 টাকা দিয়ে চালানটা ওখানে আপনি দেবেন এবং দেওয়ার পরে ওই জিআরএন নাম্বারটা দেবেন, তলায় অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন। ইনকেস যদি অ্যাপ্লিকেশন নাম্বার না পান, সেক্ষেত্রে আপনি আপনার জিআরএনটা যখনই আপনি ডাউনলোড করবেন, WB গ্রিপস চালান, এই ওয়েবসাইট থেকে যখন আপনি আপনার চালানটা ডাউনলোড করবেন, ওর মধ্যে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে, ঠিক আছে, রেফারেন্স নাম্বার বলে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা আছে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা ওখানে দেবেন, প্রথমে জিআরএন নাম্বার দেবেন, তার তলায় অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন এবং যখনই ওটা দিয়ে আপনি সাবমিট করবেন, তখনই আপনাকে আপনার জিআরএনটা ক্রিয়েট হয়ে গেল এবং 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আপনার কাগজ পেয়ে যাবেন। তো এই হলো আমাদের আরও একটা কথা আমি বলে দিই, অনেক ক্ষেত্রে সতর্কতা, মানে যেটা আমি আপনাকে সব থেকে রেস্ট্রিক্টেড আমি এবং করব, সেটা হচ্ছে কখনো বিএলআরও দপ্তরে ভুল কাগজ বা জাল নথিপত্র আপনি দেবেন। এতে কিন্তু আপনার ওই দাগের ওপরে জমি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা ইনজাংশন জারি হয়ে যেতে পারে, যে ওই দাগে আপনি কেন, আপনার পূর্বপুরুষ এলেও ওই দাগে মিউটেশন করতে পারবে না। কিন্তু অনেক ক্ষেত্রে আরোরা সেটা করে না, জাল কাগজ বা জাল কিছু পেলে তারা কেসটাকে বাতিল করে দেয় এবং জমি বিরোধ থাকলে অনেক সময় মিউটেশন আটকে যেতে পারে। আরও একটা কথা আমি বললাম, জমির নিয়ে অনেক সময় কোর্ট কেস কাচারি বা সিভিল ক্ষেত্রে সিভিল কোর্টে অনেক সময় রায় পায়, এই সবের জিনিস হলে তখন কিন্তু আমার মিউটেশন কেস বাতিল হয়ে যায় বা আটকে যেতে পারে আপনার মিউটেশন। তাছাড়া আদারওয়াইজ আপনার এই সমস্ত মিউটেশনের ক্ষেত্রে এই সমস্ত ধাপগুলো আপনাকে মেনে চলতে হবে। এবং এই হলো আমার আজকে মিউটেশন কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। চলুন এবার এই পরবর্তী বিষয়তে আমি এগোই। আচ্ছা, এর পরবর্তী পর্বতে হচ্ছে বর্গা দাবি বা বর্গা জমি ফেলা বা সম্পূর্ণ গাইড আপনাদের আমি করছি। যেমন হচ্ছে বর্গাদার কি, বর্গাদার অর্থাৎ যিনি অন্যের জমিতে চাষ করছেন এবং মালিককে ফলনের একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ সাধারণত 25% দেন, বা ওয়েস্ট বেঙ্গল WB ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 ধারা 15 থেকে 21 বর্গাদারের অধিকার সংরক্ষিত আছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। ল্যান্ড রিফর্ম, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্টের 1955 ধারা হচ্ছে আপনার যেটা অ্যাক্টের রুলসে 15 থেকে 21 মধ্যে 15, 16, 17, 18, 19, 20, 21 এই 21 মধ্যে বর্গাদারের অধিকার সংরক্ষিত। ঠিক আছে, বর্গাদার কি হিসাবে আপনার সাধারণত 25% মালিককে তিনি তার ফসলের দেয় এবং খাজনা বা কোনো রকম ট্যাক্স কিন্তু বর্গাদারে প্রদান করার কথা নয়, এটা মালিকের প্রদান করার কথা। সারা বছরে যে চাষ হবে তার 25% সেটা টাকাও হতে পারে বা কোনো ফলনও হতে পারে, সেটা বর্গাদার অবশ্যই মালিককে প্রদান করবে। এবং এর পরবর্তী হচ্ছে বর্গাদারের অধিকার মানে ক্লেম। বর্গাদার হিসাবে নাম রেকর্ড নথিভুক্ত হলে তাকে মালিক সরাতে পারবেন না। ঠিক আছে, এবং যতক্ষণ না সেটা আইনসিদ্ধ কারণ থাকে। মানে কি, মানে হচ্ছে আপনার জমি, সেখানে দেখেন যে একজন ব্যক্তি বর্গাদার হিসাবে আছে এবং তার উত্তরাধিকারী সেই জমিতে হয়তো চাষ করতে, সেই ব্যক্তি মারা গেছে, যে বর্গাদার যার নাম আছে সেই ব্যক্তি হয়তো মারা গেছে, তাহলে কি হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আইনিভাবে তাকে সরাতে পারেন না মালিক। ঠিক আছে, বর্গাদারের মৃত্যু হলে তার উত্তরাধিকারীরা আইনি মতে তার উত্তরাধিকারীরা সেই জমির অধিকার পায়। ঠিক আছে, এবং খাজনা ভাগ নিয়মিত দিলে বর্গাদারকে জোর করে উচ্ছেদ করা যাবে না। মানে কি, ধরেন অনেক জমিতে থাকে হচ্ছে বর্গাদাররা নিজেরাই খাজনা এটা আমি কিন্তু বর্গাদারের ক্ষেত্রে বলছি, নট ফর অনুমতি।
অনুমতি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, কিন্তু বর্গাদার নিয়ে এই ভিডিওতে যখন আমি বলছি, এটা হচ্ছে খাজনা বা জমির ভাগ যদি বর্গাদাররা নিয়মিত দিতে থাকেন, তাহলে কিন্তু সেই জমিতে আইনতভাবে বর্গাদারকে উচ্ছেদ করা বা বর্গাদারকে না জানিয়ে জমি বিক্রি করে দেওয়া, এগুলো কিন্তু মালিক পক্ষ কোনোদিনই পারেন না। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে মালিক চাইলে কখন বর্গাদার ফেলা যাবে। মালিক যদি চায় তাহলে বর্গাদারকে কিন্তু ওখান থেকে ফেলাও যাবে এবং ওখান থেকে ওঠানোও যাবে। কিভাবে যাবে? যদি বর্গাদারকে সরাসরি উচ্ছেদ করা যায় না, তবে নিম্নলিখিত আইনি কারণে বর্গা ফেলা যায় সেকশন 17 WBLR অ্যাক্টে। ঠিক আছে, ভালো করে বুঝবেন যে বর্গাদারকে সরাসরি উচ্ছেদ করা যায় না, তবে আইনত নিম্নলিখিত আইনি কারণে বর্গা ফেলা যায় সেকশন 17 WBLR অ্যাক্ট। মালিক নিজে চাষ করতে চান, সেলফ কাল্টিভেশন। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মালিকের পরিবার জমি জীবিকার জন্য দরকার। 3 নম্বর হচ্ছে বর্গাদার চুক্তি ভঙ্গ করছেন, যেমন জমিটাকে জলে ফেলে রেখেছেন, ঠিক মতন ভাগ না দেওয়া বা অন্যান্য কাজে ব্যবহার, জমি বাড়ি রাস্তায় রূপান্তরে সরকারি অনুমোদন থাকলে। ঠিক আছে, মানে আমি কি বললাম, যেমন বর্গাদারকে আপনি উঠাতে পারবেন, কিন্তু আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ জানতে হবে। আপনি সরাসরি বিএলআরও অফিসে সেকশন 17 WBLR অ্যাক্টে ফর্ম ফিল আপ করে এবং অ্যাপ্লিকেশন করে আপনি সেখানে জানান যে বর্গাদার আপনার জমি থেকে আপনি কেন বর্গা উচ্ছেদ করতে চাইছেন। তার জন্য আপনাকে সেলফ কাল্টিভেশনের জন্য আবেদন করতে হবে যে আমি আমার জমি, আমি মালিক, আমি নিজেও জমিতে চাষ করতে চাই। 2 নম্বর কারণ হচ্ছে মালিকের পরিবার জমি জীবিকার জন্য দরকার, মানে আমি মালিক, আমার পরিবার এই জমির জীবিকার জন্য আমাকে এই জমিটা দরকার। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে বর্গাদার চুক্তি ভঙ্গ করছে এবং জমি ঠিকঠাকভাবে চাষ করছে না। আচ্ছা, তারপর জমির জলেই ফেলে রাখছে, অর্ধেক দিন ধান চাষের নাম করে সে জলেই ফেলে রেখে দিচ্ছে, আপনাকে ভাগ দিচ্ছেন। অন্যান্য কাজে ব্যবহার, যেমন জমি বাড়ি বা রাস্তায় রূপান্তরের সরকারি অনুমোদন থাকে। ঠিক আছে, যে আপনি হয়তো জানেন যে আমার জমির ওপর থেকে বর্গা আছে, অথচ সেই জমিতে আমি বাড়ি করতে পারবো বা রাস্তা করতে পারবো, বা ওই জমি থেকে একটু দূরে আমার বাড়ি, সেখান থেকে আমার রাস্তা দরকার, বা আমি রাস্তার জন্য আমি খুবই অসহায়, সেই ক্ষেত্রে আপনি বিএলআরওতে আবেদন করলে আপনার সেখানে বর্গা উচ্ছেদ করে দেওয়া যায়। অনেকেই আছে যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, দেখুন এই কারণ ছাড়া বর্গা উচ্ছেদ হয় না। আরো 2-1টা আমি আইনি কারণ বলছি, তো এই কারণ ছাড়া বর্গা উচ্ছেদ হয় না। কেউ যদি আপনাকে বলে থাকে আমার 1 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 10 লাখ লাগবে, দয়া করে তাদের হাতে পা দেবেন না, আপনার টাকাটাই নষ্ট হবে। বর্গা উচ্ছেদ আর আদারওয়াইজ অন্য কোনোভাবে হয় না। আরেকটা হচ্ছে, আপনি যদি ধরেন বর্গাদার জীবিত আছে, আপনি কি করলেন, বর্গাদারকে জমিটা বিক্রি করলেন। মানে অনেক ক্ষেত্রে হয় না যে হয়তো কাকা বর্গা আছে, বাবার নামে, বাবার আয়ত, বাট কাকা বর্গা, সেক্ষেত্রে আপনি কাকাকে জমিটা বিক্রি করে দিলেন। কাকাকেই করতে হবে কিন্তু, আদারওয়াইজ। আর কাকার নাম ধরুন অনেক সময় হয় কি যে বাবার নাম হচ্ছে নরেন্দ্র মালিক, কাকার নাম হচ্ছে নরেন মালিক, তো নরেন মালিক। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে যদি আপনি দেখেন যে আপনি নরেন মালিককে বিক্রি করার পরে তারপরে আপনি কি করলেন, যে ওই জমিটা যখন আপনি নরেন মালিকের নামে পর্চা করলেন, তখন কিন্তু বর্গাটা কেটে যাবে। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। আপনার ওপরের যে বর্গাদারকে উচ্ছেদ করার ক্ষেত্রে যে আমি 4টে কারণ বললাম, এই কারণের ক্ষেত্রে যদি আপনি রেজিস্ট্রি করেন, তাহলে কিন্তু সেটা আরো বেশি আপনার দ্রুত কাজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে বর্গা দাবি করার প্রক্রিয়া। যদি কোনো জমিতে বর্গা থাকে, তাহলে সেই জমিতে বা নেই, কিন্তু বর্গাদার চাইছে যে আমি এত বছর ধরে চাষ করছি, আমাকে ওই জমিতে বর্গা দেওয়া হোক, সেক্ষেত্রে আপনি যেই বর্গাদার আছে সেই বর্গাদার কিন্তু বিএলআরও অফিসে আবেদনও করতে পারেন যে আমি বর্গা হব। তার জন্য তাকে কি করতে হবে, যে যদি কৃষক তিনি বর্গাদার থাকেন, তাহলে তাকে করতে হবে কি, যে সংশ্লিষ্ট বিএলআরও অফিসে অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরে গিয়ে ফর্ম 7A বর্গাদার রেজিস্ট্রেশন ফর্ম, কি বললাম, ফর্ম 7A বর্গাদার রেজিস্ট্রেশন ফর্ম তাকে জমা দিতে হবে। জমির মালিকের নাম, কত বছর ধরে ওই জমিতে উনি চাষ করছেন তার নাম, তার প্রমাণ, এবং ভাগ দেওয়ার রসিদ এবং সাক্ষী, যে আপনি যে ভাগ দিচ্ছেন তার জন্য কে কে সাক্ষী আছে, তাদের আধার কার্ড সমেত
এবং ভাগ দেওয়ার জন্য আপনাকে কোনো কি চালান বা কোনো রসিদ দিয়েছে তার কপি, এইগুলো দিয়ে সে কিন্তু বর্গাদার সেখানে নিযুক্ত হতে পারে। আচ্ছা, বর্গা জমি ফেলার প্রক্রিয়া ওনার সাইডের দিক থেকে, মানে মালিক পক্ষের দিক থেকে, যদি ধরেন যে বর্গা জমি ফেলে নিজের নামে দখল করতে চান, তাহলে সেক্ষেত্রে ধারা 17-র অধীনে আবেদন করতে হবে সংশ্লিষ্ট ভূমি সংস্কার দপ্তরে। প্রমাণ দেখাতে হবে কেন বর্গাদারকে সরানো দরকার, মানে ফেলা মানে আমি বলতে চাইছি বর্গাদারকে কেন উচ্ছেদ করা দরকার। যদি বর্গাদারকে আপনার উচ্ছেদ করার প্রক্রিয়া, আরেকটা আমি আপনাকে বলি, একটা বললাম আপনাকে একদম প্রথমে, আরেকটা বললাম আপনাকে দলিলের মাধ্যমে, এটা 3 নম্বর। আরেকটা আপনাকে বলছি যে ধারা 17-র অধীনে আপনাকে আবেদন করতে হবে সংশ্লিষ্ট ভূমি সংস্কার দপ্তরে। প্রমাণ দেখাতে হবে যে কেন আপনি বর্গাদারকে সরাতে চাইছেন, যেমন সেলফ কাল্টিভেশন বা মিসইউজ, জমিটাকে মিসইউজ ভাবে ইউজ করছে। আচ্ছা, তারপর আপনাকে সেলফ কাল্টিভেশন মানে হচ্ছে আপনি নিজেই চাষ করতে চাইছেন, মানে মালিক পক্ষ বলবে আমি নিজেই চাষ করতে চাইছি। আচ্ছা, অফিসার তদন্ত করে রিপোর্ট দেবেন এবং সত্য হলে বর্গাদারকে সরানো হবে, রেকর্ড সংশোধন করা হবে। এইটা একটা প্রসেস আছে। আপনার কি কি দরকারি প্রমাণপত্র লাগবে এই সমস্ত আবেদনের ক্ষেত্রে? জমির দলিল বা পর্চা, জমির দলিল তো দিতেই হবে, প্লাস আপনাকে পর্চাও দিতে হবে। আচ্ছা, বর্তমান খতিয়ান যে বর্গাদারের নামে আছে, ঠিক আছে, নাম আছে, সেই নামের খতিয়ান আর জমির রসিদ। আচ্ছা, যদি বর্গাদারকে সরাতে চান তাহলে সেলফ কাল্টিভেশনের শপথপত্র, যেটা আপনাকে পঞ্চায়েত বা বিডিও আপনাকে দেবে, বা যদি শহরাঞ্চল হয় তাহলে এসডিও আপনাকে দেবে, এবং জমির পরিমাণের পত্র, অর্থাৎ ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুযায়ী আপনাকে জমির পরিমাণের প্রমাণপত্র, আপনাকে প্রয়োজনীয় জমির পরিমাণ আপনাকে ওখানে দিতে হবে, যেটা আপনাকে দেবে হচ্ছে সংশ্লিষ্ট ভূমি সংস্কার দপ্তর। আচ্ছা, এটা করতে গেলে কত সময় লাগে? এটা করতে গেলে বর্গাদার দাবি করতে গেলে, মানে আপনি যদি বর্গা হিসাবে সেখানে নিযুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনার সময় লাগবে হচ্ছে 1 থেকে 3 মাস তদন্ত সম্পন্ন হয়। এবং বর্গা উচ্ছেদ করার ক্ষেত্রে সেটা অফিসার তদন্ত করে সিদ্ধান্ত নেবেন, সেটা তো আমরা বলতে পারবো না। সাধারণত 1 মাসের মধ্যে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে, সমস্ত কাগজপত্র দেখবে, তারপরে ইনকোয়ারি এইভাবে হয়তো তিনি লাস্ট ইয়েতে আপনাকে করবে। এবং আপিল করার অধিকার আছে ডিএলআরও, এসডিএলআরও এবং ট্রাইব্যুনাল পর্যন্ত। মানে ট্রাইব্যুনাল মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনাল, যেটা আপনার কলকাতায়। ওটা হচ্ছে আমাদের একমাত্র বিএলআরও দপ্তরের একদম শেষ ঠিকানা। মানে আপনার কাজ যদি বিএলআরওতে না হয়, সেখান থেকে যাবে হচ্ছে কি ডিএলএনএলআরও, ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম হবে। সেখান থেকেও যদি আপনার কাজ না হয় তাও যাবে এসডিও দপ্তরে। এসডিও থেকেও যদি আপনার কাজ না হয় তখন যাবে আপনার ট্রাইব্যুনালে। এটা হচ্ছে একমাত্র এই ডিএলআরওতে আপনি আবেদন করতে পারেন, বাট ডিএলআরও, এসডিএলআরও, ট্রাইব্যুনালে আপনাকে কিন্তু আপিল করতে হবে। আচ্ছা, বাস্তব অভিজ্ঞতা আপনাদের একটা বলে দিই। অনেক সময় ডিএলআরও অফিসে ফাইল দেরি হয়, তারা করতে চায় না, যে আরআই যারা আছে তারা করতে চায় না, বা ফাইলে অনেক সময় লাগে। আচ্ছা, প্রমাণপত্র বা লিখিত আবেদন পরিষ্কার না হলে প্রক্রিয়া তাড়াতাড়ি যদি প্রমাণপত্র বা লিখিত আবেদন পরিষ্কার হয় তাহলে আপনার তাড়াতাড়ি প্রক্রিয়া হয়, ঠিক আছে। আর প্রয়োজনে আরটিআই ফাইল করেও ফিল আপ করা যায়, মানে ফলো আপ করা যায় যে আপনার এত দেরি হচ্ছে কেন। আমি ওই কেসের ওপরে একটা আরটিআই করলাম, 15 দিন বাদে আমার কাছে রিপোর্ট আসলো, ঠিক আছে। আরটিআই কিভাবে প্রসেস হবে সেই ভিডিওটারই একদম শেষের দিকে লাস্ট টপিকে আমি আলোচনা করব, কিন্তু আরটিআই করে আপনি আপনার ফাইলের স্ট্যাটাসটা জানতে পারেন। তো আশা করি আজকে সেকেন্ড প্যাটার্নে আমি আলোচনা করলাম বর্গা উচ্ছেদ বা বর্গা থেকে জমিটাকে আপনার নিজের নামে বর্গাদার দাবি করা। এই ভিডিওটা আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলেন পরবর্তী ভিডিওতে আমি আবার এগোবো। চলুন এবার পরবর্তী আরেকটা টপিক নিয়ে আমি আলোচনা করি, যেটা হচ্ছে ওয়ারিশ সনদ বা রেকর্ডের নাম অন্তর্ভুক্তিকরণ। ওয়ারিশান সূত্রে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী লিগাল হেয়ার সার্টিফিকেট, অর্থাৎ ওয়ারিশ সনদ কাগজপত্র, মানে ওয়ারিশান সার্টিফিকেট, এটা কি? মৃত ব্যক্তির উত্তরাধিকারী কারা সেটা সরকারি কাগজে প্রমাণ করে, যে সরকারি কাগজ সেটাকেই উত্তরাধিকারী সার্টিফিকেট বলা হয় বা ওয়ারিশান সার্টিফিকেট। যেমন জমি, ব্যাংক অ্যাকাউন্ট, পেনশন বা মিউটেশন ইত্যাদি কাজে এটা ইউজ হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে সাধারণত বিডিও বা এসডিও অফিস থেকে বা কোর্টের মাধ্যমে এটা পাওয়া যায়, বা অনেক ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত অফিস থেকে বা
আপনি পৌরসভা থেকেও আপনি এটা সংগ্রহ করতে পারেন। পরবর্তী ইয়েটা হচ্ছে ওয়ারিশ সনদের জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে। মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, মৃত ব্যক্তির জমির দলিল, খতিয়ান, পর্চা, মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক প্রমাণ যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পরিবারের অন্য উত্তরাধিকারীদের নাম, ঠিকানা, বয়স, নোটারি এফিডেভিট অনেক সময় লাগে, কারণ পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কাউন্সিলর বা পৌরসভার চেয়ারম্যান নোটারি এফিডেভিট ছাড়া এটা কিন্তু দেয় না। আচ্ছা, দ্বিতীয় নম্বর, কীভাবে ওয়ারিশ সনদ পাওয়া যায়। স্টেপ 1, ওয়ারিশ সনদ আপনাকে আবেদন করতে হবে স্থানীয় এসডিও, বিডিও বা অনলাইনে যদি সুবিধা থাকে, আপনাকে অনলাইনে সুবিধা থেকেও আপনি সেটা করতে পারেন। এখন হয়তো আছে যে WB পরিচয় বলে যে ওয়েবসাইটটা আছে, সেখান থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। সেটা শুধু পঞ্চায়েতের ক্ষেত্রে, আমাদের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ক্ষেত্রে সেটা এখনো পর্যন্ত চালু হয়নি। আচ্ছা, প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ফি প্রদান করতে হবে আপনাকে, যেটা টাকাটা লাগবে সেই টাকাটা আপনাকে দিতে হবে। আচ্ছা, স্থানীয় তদন্ত ইনকোয়ারি হবে, প্রতিবেশীর সাক্ষ্য বা জিপি বা পঞ্চায়েতের রিপোর্ট লাগে। সঠিক মনে হলে ওয়ারিশ সনদ ইস্যু করা হয়, সময় সাধারণত 1 থেকে 2 মাস সময় লাগে। আচ্ছা, রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেন, মিউটেশন আফটার ডেথ। মৃত ব্যক্তির জমি যদি উত্তরাধিকারী নামে তুলতে হয় তাহলে মিউটেশন কেস করতে হবে বিএলআরও অফিসে। আপনাকে মিউটেশন অ্যাপ্লিকেশন 6A এবং 6B আবেদনপত্র জমা দিতে হবে। সাথে কি লাগবে, যেটা আপনাকে অনলাইনে ওখানে সাবমিট করতে হবে, যেটা আপনার ওয়ারিশন সার্টিফিকেট বা ওয়ারিশন সনদ। এই সার্টিফিকেটটা আপনার লাগবে। মৃত ব্যক্তির ডেট অফ ডেথ এইটা আপনাকে লাগবে। তারপর হচ্ছে জমির দলিল বা পর্চা, সেটা আপনাকে ওখানে সাবমিট করতে হবে। যেই ব্যক্তি করছে, যে অ্যাপ্লিকেন্ট, তার আধার কার্ড লাগবে এবং প্রত্যেকেরই আধার কার্ড লাগবে। এবং মৃত ব্যক্তির আপনার উত্তরাধিকারীদের পরিচয়পত্র, ওই যেটা বললাম আধার কার্ড। আচ্ছা, যদি একাধিক উত্তরাধিকারী থাকে সেক্ষেত্রে নো অবজেকশন এনওসি বা সম্মতিপত্র লাগবে। সেই সম্মতিপত্র আপনাকে দেবে হচ্ছে সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস। আচ্ছা, আরেকটা হচ্ছে অফিসার তদন্ত করবেন। যেমন আপনি আজকে যদি ওয়ারিশন ফাইল ফিল আপ করেন, তাহলেই কিন্তু আপনার ওয়ারিশনের জন্য আপনাকে ডাক আসবে না। আপনাকে কিন্তু হার্ড কপি গিয়ে বিএলআরও অফিসে জমা দিতে হবে। মানে যেই কপিটা আপনি এখানে ফিল আপ করলেন সেই কপিটার কিন্তু আপনাকে হার্ড কপি নিয়ে গিয়ে সেটা কিন্তু বিএলআরও অফিসে জমা দিতে হবে 10 টাকার কোটি দিয়ে। তাতে কোনো শৈশবদের কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাকে এটা জমা দিতে হবে। এবং অফিসার আপনার ফার্স্টেই হচ্ছে যেই পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে অনেক ক্ষেত্রে মেল করেন, মেল করে বা পৌরসভার ক্ষেত্রে হলে সেখানে মেল করেন, মেল করে আপনার ওই উত্তরাধিকার শংসাপত্রের সত্যতা যাচাই করেন, যে ওটা ঠিক না ভুল বা কতটা অথেন্টিকেট সেটা আপনাকে যাচাই করবে। এবং অনেক ক্ষেত্রে হয় কি, যে অফিসার আগে ইনকোয়ারি অর্ডার দিয়ে দেয় যে ইনকোয়ারি হোক, সেখানে গিয়ে তারা আশেপাশের লোকেদের সাথে কথাবার্তা বলে দিয়ে তারা রিপোর্ট দিলে অফিসার তখন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাক দেয়। এবং তারপরে যখন হিয়ারিং হয়ে যাবে তখন আপনি আপনার নতুন পর্চা পেয়ে যাবেন। আচ্ছা, ওয়ারিশ সনদ সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে হয়ে থাকে। আর যদি মিউটেশন আফটার ডেথ হয় সেক্ষেত্রে আপনার 2 থেকে 4 মাস অনুযায়ী, অফিসারের গতি অনুযায়ী আপনার কাজ, অফিসার কীরকম কাজ করছে তার উপরে আপনার কেস হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়েকটা আলোচনা করে দিই। যদি পরিবারের কেউ আপত্তি করে তাহলে মিস কেসে যেতে পারে। তখন কিন্তু আদালতের মাধ্যমে আপনাকে সমাধানের চেষ্টা করতে হবে। মানে ধরেন পরিবারে সবাই আপনার রাজি আছে, বাট একজনও সে অরাজি, তাই সে রেকর্ডও করতে চায় না বা সে আপনার আসতেই চায় না, সেক্ষেত্রে আপনাকে মিস কেসে যেতে হবে। বা পরিবারের একজন হয়তো সব পরিমাণ অংশটা নিয়ে নিয়েছে, সেক্ষেত্রেও আপনাকে মিস কেসে যেতে হবে। মানে কি, মানে ধরেন আপনি টোটাল আপনার বাবার নামে হয়তো 6 শতক সম্পত্তি আছে, দেখা গেল আপনারা 6 ভাই, তাহলে প্রত্যেকে আপনি 1 শতক করে পাবেন। তাহলে বাবার মা প্লাস আপনারা 5 ভাই বোন প্রত্যেকে 1 শতক করে পাবেন। কিন্তু না, সেক্ষেত্রে হয়তো আপনার মা ভুল করে আপনার মায়ের ভাগে 5 শতক উঠে গেছে, সেক্ষেত্রে আপনাকে মিসকেস করতে হবে। বা এরকম অনেক সময় হয়, কোনো ভাই বা বোন সে হয়তো আপনাদেরকে ঠকিয়ে সম্পূর্ণ 6 শতক তার নামে করে নিয়েছে, সেক্ষেত্রে আপনাকে মিসকেসের মাধ্যমে গিয়ে বা আদালতের মাধ্যমে গিয়ে সেটাকে সিভিল কোর্ট কেস করে আপনাকে কিন্তু সেই রেকর্ডটাকে সংশোধন করতে হবে। আর যদি মৃত ব্যক্তি উইল করে যান বা প্রবেট বা উইল করে যান, তবে সেটা কোর্ট থেকে প্রবেট বা উইলের প্রবেট নিয়ে আপনাকে সেই ওয়ারিশন মিউটেশন আপনাকে করতে হবে। আর আরটিআই দিয়ে আপনি আরটিআই করে কাজের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, এটা আপনাকে বলে রাখি। তো আজকে আবার আরেকটা এই ছোট্ট একটা বিষয়, যেটা হচ্ছে ওয়ারিশন নিয়ে আমি আলোচনা করলাম। চলুন আবার পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, নেক্সট
একটা টপিক নিয়ে আমি আলোচনা করি, এটা হচ্ছে ভেস্টেড জমি বা খাস জমি বা পুনর্বন্টন বা রেকর্ড সংশোধন। ভেস্টেড জমি আপনাদের আগে জানতে হবে ভেস্টেড জমি কি। ভেস্টেড জমি হচ্ছে যেই সমস্ত জমি যেটা হচ্ছে ল্যান্ড সিলিং অ্যাক্ট 1955 সীমা অনুসারে সরকারের কাছে জমা পড়ে, সেগুলোকে ভেস্টেড বা খাস জমি আপনাকে বলা হয়। জমি মূল মালিকের থেকে সরকারের নামে চলে আসে এবং পরে দরিদ্র কৃষক এবং ভূমিহীন মানুষকে সেটা পাট্টার মাধ্যমে দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভেস্টেড জমি আপনার যেমন নদী বাঁধ, এটা আপনার ভেস্টেড হয়ে যায়, বা কোনো রাস্তার ধারের জমি যেগুলো আপনাকে ভেস্টেড হয়ে যায়। হঠাৎ করে আপনার যদি একই মৌজার মধ্যে 24.8 একর জমি থাকে, তাহলে বা এই জমিটা রেখে বাকি যে জমিটা আছে সেটা আপনাকে ভেস্টেড হয়ে যায়। তো ভেস্টেড হয়ে গেলে পরে এইগুলোকে দরিদ্র কৃষক বা ভূমিহীন যারা আছে, যেমন রিটেনশন ক্যাম্প থেকে তুলে নিয়ে এসে যাদেরকে পুনর্বন্টন দেওয়া হয় বা পুনর্বসতি দেওয়া হয়, তাদের মধ্যে এটা ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। তো কারা খাস জমি পায়, মানে এই যে পাট্টা পায়, এটা কারা পায়? একমাত্র ভূমিহীন কৃষক, বাস্তুভিটাহীন পরিবার, অনগ্রসর শ্রেণীর মানুষ যেমন SC ST OBC, এই সেলের মধ্যে এরা পায়। তাও OBC A বা OBC B এর মধ্যে তখন সেটা দরিদ্রতা দেখে বিচার করা হয়। তৃতীয় নম্বর হচ্ছে কৃষির উপর নির্ভরশীল যে সমস্ত পরিবার আছে, সেই সমস্ত পরিবারকে এই মানে সুবিধাটা দেওয়া হয়। সাধারণত একজনকে, মানে তাও আবার কতটা অংশ পাবে, সাধারণত একজনকে 33 শতক অর্থাৎ 1 বিঘা পর্যন্ত জমি দেওয়া হয়, তার বেশি নয় বা তার কমও নয়। ঠিক আছে, কম হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু কম হলে মোটামুটি 16 শতক, এটা কম। সব থেকে কম হচ্ছে 16 শতক। এবার তার থেকেও একদম কম হয় না। আর সব থেকে সর্বোচ্চ হচ্ছে আপনার 1 বিঘে অর্থাৎ 33 শতক, এইটা আপনাকে পাট্টা দেওয়া হয়। আর খাস জমি পুনর্বন্টনের প্রক্রিয়া আপনাকে সংশ্লিষ্ট ভূমি কীভাবে করবেন, সেটা হচ্ছে সংশ্লিষ্ট ভূমি সংস্কার দপ্তরে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে, যেটা আপনার BLR অফিস আছে সেখানে আবেদনপত্র জমা দিতে হবে। এবং আবেদনপত্র আপনি পাবেন হচ্ছে BLR অফিস থেকেই, যে খাস জমি পুনর্বন্টন যে হচ্ছে তার জমির জন্য আমি আবেদন করতে চাই, আমাকে আবেদনপত্র দেওয়া হোক। ঠিক আছে, তখন আপনি সেখান থেকেই আবেদনপত্র পাবেন। আবেদনকারী শর্ত যাচাই হবে ভূমিহীন কিনা বা পরিবারের অন্য কোনো জমি আছে কিনা, তার উপর কিন্তু আবেদনকারীর সত্যতা যাচাই হবে, সত্যতা। এবং স্থানীয় তদন্ত কে করবে, সেটা করবে স্থানীয় তদন্ত করবে পঞ্চায়েত এবং রেভিনিউ ইন্সপেক্টর, ভালো করে বুঝবেন, RI। সেই অঞ্চলের যারা RI আছে সেখানকে করবে, বা স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা এই ক্ষেত্রে সেটাকে তদন্ত করবে। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে থেকে আপনি অনুমোদন পাবেন প্রথমে, মানে যেটা DLRO আছে সেখান থেকে আপনি পাট্টার জন্য অনুমোদন পাবেন। আপনার নামে অর্ডার নাম্বার এবং কেস নাম্বার হবে। অনুমোদিত হলে পাট্টা ইস্যু করা হয় আবেদনকারীর নামে এবং নতুন খতিয়ান তৈরি হয় এবং পর্চায় নাম ওঠে। যখনই আপনার নামে পাট্টা হয়ে গেল, পাট্টার এগেস্টে আপনার নতুন খতিয়ানও তৈরি হবে এবং তারপরে আপনার পর্চাতেও নাম উঠে যাবে। এবার রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রেকর্ড অফ কারেকশন। রেকর্ড অফ কারেকশনের ক্ষেত্রে অনেক সময় খাস জমি বন্টন হয়ে গেলেও রেকর্ডে নাম ওঠে না। এটা আমাদের প্র্যাকটিক্যাল খুব ইস্যু হয়, যে খাস জমি বন্টন হয়ে গেছে বাট তাও রেকর্ডে নাম ওঠেনি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভুল নাম বা ভুল দাগ বা অতিরিক্ত জমি হয়ে গেলে, মানে হয়তো দেখা যাচ্ছে আমাকে রেকর্ড দিয়েছে হয়তো পলাশ মালিক, রেকর্ডে মানে পাট্টা দিয়েছে পলাশ মালিক, বাট আমার রেকর্ডে হয়ে গেছে ওটা হয়তো কথা বলছি পলাশ মল্লিক, বা হয়তো আমার আধার কার্ড ভোটার কার্ড সব জায়গাতে আছে হচ্ছে পলাশ মল্লিক, বাট আমাকে পাট্টা দিয়েছে পলাশ মালিক। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু নাম উঠবে না, আপনাকে কিন্তু সেটা ভুল নাম বা কারেকশন করে আপনাকে কিন্তু নামটা তুলতে হবে। তখন মিসলেনিয়াস কেস বা মিস কেস করে আপনাকে অফিসে জমা দিতে হবে এবং তার জন্য পাট্টার কপি, আবেদন অনুমোদন চিঠি যেটা অনুমোদন হয়েছিল পাট্টার জন্য, সেই অর্ডারের কপি এবং দখলের প্রমাণ, চাষ বা ভাড়া বাড়ি যেখানে আপনি থাকেন সেটার দখলের প্রমাণ, এবং তদন্ত শেষে রেকর্ডের মাধ্যমে আপনাকে সংশোধন করা হবে। এবার প্রমাণপত্র কী কী দরকার, সেটা হচ্ছে পাট্টার কপি, খাস জমি বরাদ্দের অর্ডার, পাট্টার কপি আপনি দিলেন, তারপরে দেবেন খাস জমি বরাদ্দের অর্ডার, দখলের প্রমাণ, রেশন কার্ডের ঠিকানা বা ঘরবাড়ি বা বিদ্যুতের বিল,
আধার কার্ড বা ভোটার কার্ড যাই আছে না কেন সেটা, আর খাজনা প্রদানের রসিদ। ঠিক আছে, যদি আপনি খাজনা সেই জমি দিয়ে থাকেন। সময়সীমা কীরকম লাগবে? সময়সীমা আপনার সম্পূর্ণ লাগবে 3 থেকে 6 মাস, এবং রেকর্ড সংশোধন করতে 2 থেকে 4 মাস, বা কখনো কখনো তার বেশি হতে পারে। ঠিক আছে, বাস্তব অভিজ্ঞতা একটা দিয়ে দিই যে অনেক সময় রেকর্ড সংশোধন করার জন্য বিএলআরও অফিসে দরখাস্তের একাধিকবার করতে হয়। সেটার জন্য আপনি ছুটলেন কোনো মোহরি বা উকিলের কাছে, না, করবেন না। আপনি নিজে করবেন। নিজে করার জন্য যাবতীয় যা আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেটাকে গাইড আপনাকে করে দেবো। কীভাবে কী করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় আবেদন করতে হবে, কী আবেদনে কী লিখতে হবে, সমস্তটা আমি আপনাকে বলে দেবো। আমার তলায় তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, বা আমাকে সরাসরি আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারেন, এবং আমি সেখানে আপনাকে বলে দেবো। আরটিআই করে আপনার কাজের প্রসেস বা স্টেপ আপনি জানতে পারেন যে এখন আপনার কাজটা কোন দপ্তরে আছে, বা কোন প্রসেস বা কত নম্বর স্টেপে আমার কাজটা আটকে আছে, সেটা আপনি জানতে পারেন। প্রয়োজনে এসডিও বা ডিএলআরও বা ট্রাইব্যুনালে পর্যন্ত আপিল করতে পারেন। ঠিক আছে, আমার পাট্টাটা কেন হচ্ছে না। তো চলুন এই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, এই লাস্ট টপিক নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে জমি বিক্রি আইন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী আপনি ভূমি বিক্রির সাধারণ নিয়ম আপনাকে কিছু জানতে হবে। যেমন হচ্ছে, জমির মালিক আইনসম্মত রেকর্ডে নাম থাকলে জমি বিক্রি করতে পারবেন, এবং বিক্রির সময় ডিড অফ সেল বা রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রি অফিসে বা রেজিস্ট্রার অফিসে এবার করতে পারবেন। এবং জমি বিক্রির পর অবশ্যই মিউটেশন অফ ট্রান্সফার, মানে নেম অফ ট্রান্সফার আপনাকে অবশ্যই করতে হবে। এবং জমি বিক্রির ক্ষেত্রে সীমাবদ্ধতা বা ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে WBLR অ্যাক্টে নির্দিষ্ট কিছু শর্ত আছে। যেমন, সীমার থেকে বেশি জমি রাখা যাবে না, অর্থাৎ কৃষি জমি সর্বোচ্চ সাধারণত সীমা হচ্ছে 24 একর, অর্থাৎ একটাই মৌজাতে, নির্দিষ্ট একটা মৌজাতে আপনি 24.8 একর বা 24 একর, চেষ্টা করবেন 24 একরের নিচে আপনার জমির পরিমাণ রাখার, এবং এর থেকে বেশি হলে ভেস্টেড ল্যান্ড হিসাবে আপনার বাকি জমিগুলো চলে যাবে। কাকে বিক্রি করা যাবে না? অচাষী বা কৃষি কাজে জমি ব্যবহার করবে এমন ক্রেতাকে জমি বিক্রি করা যাবে না। বিদেশি নাগরিক বা দেশি কোম্পানিকে কৃষি জমি বিক্রি করা যাবে না। আমার ভুল হয়েছে, বিদেশি নাগরিক বা বিদেশি কোম্পানিকে কৃষি জমি বিক্রি করা যাবে না, অর্থাৎ যেটা আমাদের ইন্ডিয়ান রেজিস্টার্ড নয়, সেই জাতীয় কোনো কোম্পানি বা যারা ইন্ডিয়া থেকে আসেনি, অর্থাৎ বাংলাদেশ বা পাকিস্তান বা যে কোনো জায়গা থেকে এসছে, সেই সমস্ত মানুষকে আমার কিন্তু দেশীয় জমি বিক্রি করার সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এবং কোনো রেকর্ডবিহীন ব্যক্তি যদি সিলিং লিমিটের বাইরে জমি কিনতে চায়, তখন তাকে সংশ্লিষ্ট ভূমি সংস্কার দপ্তর বা রেজিস্ট্রার অফিস থেকে, ডিড রেজিস্ট্রার অফিস থেকে আমার কিন্তু অনুমোদন লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট এর আপনি SC STদের পাট্টা জমি সাধারণত 10 বছর পর্যন্ত বিক্রি করা যায় না। পরে বিক্রি করতে চাইলে SDO বা BDO অফিসের অনুমোদন লাগে। তার মানে বোঝা গেল, আপনি যদি SC STদের থেকে জমি কিনতে চান, তখন দেখে নেবেন সেই জমিটা তাকে দেওয়া হয়েছিল 10 বছরের আগে কিনা। যদি 10 বছরের মধ্যে যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনার জমি কিন্তু আপনার নামে থাকবে না, সেটা কিন্তু খারিজ হয়ে যাবে। এবং পরবর্তীকালে যদি আপনার 10 বছরের অধিক হয়ে যায়, তখন আপনি কিনতে পারবেন, বাট আপনাকে SDO অফিস বা BDO, যদি শহরাঞ্চল হয় তাহলে SDO, যদি গ্রামাঞ্চল হয় তাহলে BDO অফিস থেকে আপনাকে অনুমোদন লাগবে। পাট্টা জমি বা খাস জমি যাদের পাট্টা দেওয়া হয়েছে, তারা সরাসরি বিক্রি করতে পারবেন না। বিক্রির আগে সরকারের থেকে অনুমোদন হয়। সরকার মানে এখানে কে? ভূমি সংস্কার দপ্তর বা SDO বা BDO আপনাকে অনুমোদন দেবে, যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে। পাট্টা জমি সচরাচর বিক্রি করা যায় না। চাষযোগ্য জমির কনভার্সন, যদি কৃষি জমি, বাস্তু জমি বা বাণিজ্যিক হিসাবে করতে যান, তবে তাকে কনভার্সন অর্ডার নিয়ে নিতে হবে, মানে জমির শ্রেণীটাকে পরিবর্তন করে দিতে হবে। আপনাদের কাছে দেখা যাচ্ছে চাষযোগ্য জমি আছে, বাট আপনি সেখানে কনস্ট্রাকশন করতে চাইছেন, তাহলে আপনাকে কিন্তু কনভার্সন করে দিতে হবে। এবং কনভার্সন ছাড়া কিন্তু কৃষি জমি বিক্রি একদমই বৈধ নয়। মানে আপনি যদি কৃষি জমি হিসাবে, যেটা আইন বিরুদ্ধ কাজ, আপনি যদি কৃষি জমি হিসাবে বিক্রি করতে চান, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আগে কনভার্সনটা করে নেওয়া দরকার। কাকে জমি বিক্রি করা যাবে? আচ্ছা, ভূমি সিলিং অ্যাক্ট অনুযায়ী আপনার সীমার মধ্যে থাকা কৃষক বা সাধারণ নাগরিককে আপনি জমি বিক্রি করতে পারবেন।
যিনি কৃষি জমি কিনছেন তাকে চাষ করার জন্য সামর্থ্য অধিকার থাকতে হবে। আচ্ছা, বাস্তু জমি কেউ কিনতে পারেন, বাস্তু জমি যে কেউ কিনতে পারে, আর কোনো সিলিং লিমিট নেই। বাণিজ্যিক জমি অনুমোদন নিয়ে বিক্রি করতে হবে আপনাকে। বিক্রির সময় প্রয়োজনীয় কাগজপত্র, জমির দলিল, পর্চা বা খতিয়ান, যেটাই বলুন, মিউটেশন সার্টিফিকেট বা পর্চা মানে মিউটেশন সার্টিফিকেট, যদি কনভার্সন হয় তাহলে কনভার্সন সার্টিফিকেট, বিএলআরও বা এলআর রেকর্ড থাকতে হবে, ট্যাক্স খাজনা পেমেন্টের রিসিপ্ট থাকতে হবে, সেলার ও বায়ারকে কেওয়াইসি আধার ভোটার দিয়ে কেওয়াইসি করতে হবে যদি কৃষি জমি হয়। জমির দলিল বা পর্চা বা খতিয়ান, যদি আপনার বিক্রির সময় জমি কী কী কাগজপত্র আপনাকে রাখতে হবে, জমির দলিল এবং পর্চা বা খতিয়ান বা মিউটেশন সার্টিফিকেট, যদি কনভার্সন থাকে কনভার্সন, যদি ওয়ারিশান থাকে তাহলে ওয়ারিশান, বা ওয়ারিশান মূলে আপনি যদি জমি বিক্রি করতে চান তাহলে আপনাকে ওয়ারিশান সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সহ আপনার বিএলআরও বা এলআর রেকর্ড রাখতে হবে। আচ্ছা, ট্যাক্স খাজনা এবং পেমেন্টের রসিদ রাখতে হবে। সেলার এবং বায়ারকে অবশ্যই কেওয়াইসি, মানে যে কিনছে এবং যে বিক্রি করছে, অবশ্যই তাদের দুজনকে কেওয়াইসি দিতে হবে এবং কোয়ারি দিতে হবে, এবং স্ট্যাম্প পেপার, যদি কৃষি জমি হয় তাহলে সিলিং লিমিট ডিক্লারেশন তাকে দিতে হবে। আচ্ছা, যদি নিয়ম ভাঙা হয়, আপনি বলতে পারেন যে আমি যদি এই সমস্ত কয়েকটা নিয়ম যদি না মানি তাহলে কি হয়, অবৈধ বিক্রির কারণে দলিল বাতিল করা যায়, এবং সরকার ভেস্টেড ল্যান্ড হিসাবে জমি বাজেয়াপ্ত করতে পারে, এবং জরিমানাও মামলা হতে পারে। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য হতে পারে। আর আশা করি আমার এই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করা হলো। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে জোর দিচ্ছি না, সম্পূর্ণ আপনার উপরে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। এবং আমাকে ডাইরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কও তলায় দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে সেটাকে নিয়ে আপনি সেই গ্রুপে জয়েন হতে পারেন। এবং আপনার যদি কোনো সমস্যা বা কিছু থাকে আমার সাথে ডাইরেক্টলি এসে যোগাযোগ করে কনসালটেশন নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।